অর্থ পাচারের ব্যাপারটার দুটো ফান্ডামেন্টাল ডিভিশন আছে। একটা হচ্ছে অনৈতিক কিংবা অন্যায়ভাবে অর্জিত অথবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, সেটা ঘুষ হোক যাই হোক, তার থেকে অর্জিত সম্পদ যখন আপনি ট্রান্সফার করেন। সেকেন্ড হচ্ছে যে আপনার বৈধভাবে অর্জিত সম্পদ যখন আপনি ট্যাক্সেশন দেননি কিংবা এই ধরনের কোনো ভেরিয়েশনে আছেন। সো আমাদের ট্যাক্স রেগুলেশনেও কিন্তু বছর দুয়েক আগ পর্যন্ত এই ডিস্টিংশনটা করা ছিল। এইখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ট্রেডের থ্রুতে যে ক্যাপিটাল ট্রান্সফার হয় সেটা ইজ নট নেসেসারিলি ইলিসিট ট্রান্সফার। সেটা আপনাকে, যেহেতু এটা কন্ট্রাকচুয়াল স্ট্রাকচারের আন্ডারে আছে, আপনি কিন্তু সবসময় আপনি বলতে পারবেন না যে এটা ইললিগাল। আমি আপনার কাছ থেকে একটা কিছু কিনলাম, সেটা আপনি একটা দর কষাকষির মাধ্যমে একটা জায়গায় পৌঁছে একটা জায়গাতে এগ্রি করলাম। এটা কিন্তু যে সবসময় যে আপনি একটা স্ট্যান্ডার্ডাইজ প্রাইসিংয়ে নিতে পারবেন এটা কিন্তু হয় না। পৃথিবীর সমস্ত বাজার এতটাই এফিশিয়েন্ট না। ফলে যেটা হয় যে এই যে ট্রেড বেসড মানি লন্ডারিংয়ে যে গল্পটা বলা হয়, এখানে একটা বড় ধরনের ফাঁক রয়ে যায় যে সেটা আসলে ইললিগাল না লিগাল। আপনি যদি এটা লিগাল ট্রান্সফার হয়, আপনি আলটিমেটলি কোনো ধরনের আইন প্রয়োগ করে আপনি কিছু করতে পারবেন না। আপনাকে তখন কি করতে হবে? পলিসি মেকানিজমে যেতে হবে, যে ইকোনমিক ডিসইনসেন্টিভ দিতে হবে, যে আমি বাংলাদেশে ক্যাপিটাল রাখলে আমার জন্য বেটার দেন পার্কিং ইট ইন সামওয়্যার এলস। কিন্তু আপনি যখন একটা অবৈধভাবে অর্জিত কিংবা অন্যায় অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদের কথা বলছেন, তখন কিন্তু এটা আসলে কাজ করে না। তার মানে কি? খুব সহজ বাংলায় আপনাকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে অর্জিত আয়ের পরিমাণ কমাতে হবে, সেটা ঘুষ হোক, দুর্নীতি হোক, যাই হোক। আপনি যদি বাংলাদেশে সেই ধরনের সম্পদ সংগঠনের রাস্তাগুলো বন্ধ করে দেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এই ধরনের মানি লন্ডারিং ইস্যু নিয়ে আমরা আর কথা বলার কোনো প্রয়োজন থাকবে না আমাদের। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল ইস্যু। মানে আমি যে জিনিসটা বারবার বলতে চাচ্ছি, দেখুন, ট্রেড বেসড মানি লন্ডারিং ইজ এ মেকানিজম ফর সামথিং, কিন্তু আপনার আসল প্রবলেমটা হচ্ছে আপনার ইল গটেন মানি কিংবা অন্যায়ভাবে অপরাধমূলক কর্মকাণ্ডের থ্রুতে অর্জিত সম্পদ যখন আপনি ট্রান্সফার করছেন, আসল প্রবলেম হচ্ছে সেটা যদি আপনি সেটার এমার্জেন্সি যদি আপনি বন্ধ করতে পারেন, অটোমেটিক্যালি আপনার এই প্রবলেমটা চলে যাবে। ফলে মানে যদি ব্যাপারটা এইভাবে বলি যে গাছ আসলে যদি আপনাকে বন্ধ করতে হয়, তাহলে এটার মূলে আঘাত করতে হবে। আপনি গাছের ডালপালা আজকে ডালপালা কাটলে কোনো লাভ নেই, এটা কালকে আরেকটা ডাল গজাবে। কিন্তু আপনি যদি মূলে আঘাত করতে পারেন, গাছটা মরে যাবে। তো দুর্নীতির এই যে কিংবা এই ইলিসিট ট্রান্সফারের যে মূল যে কাঠামোটা, আপনাকে সেখানে আঘাত করতে হবে। এবং এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে দেখুন, দুনিয়া শুদ্ধ সব জায়গায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের যে ফান্ডামেন্টাল ডেফিনিশন, সেখানে বলা আছে যে আনলেস ইটস অ্যান ইল গটেন মানি, কিংবা যেখান থেকে মানির সোর্সটা, ওয়েলথের সোর্সটা যদি ইললিগাল না হয়, কোনো ধরনের ক্রাইমের সাথে লিঙ্ক না হয়, তাহলে কিন্তু পৃথিবীর অন্যান্য কোনো দেশের রেগুলেশনের সাথে আপনি কাজ করতে পারবেন না। আমি যদি লিগালি একটা কোনো পেমেন্ট করি আজকে, সেটা কিন্তু আপনি ইউকের আইনে কিংবা ইউএসের আইনে কিন্তু আপনি অপরাধী বলতে পারবেন না। কিন্তু আমি যদি খুব ক্ষুদ্র একটা অপরাধ করেও সেই অপরাধ থেকে অর্জিত আয় যদি আমি ট্রান্সফার করি, সেটা কিন্তু আপনি মোটামুটি পৃথিবীর সব দেশে আটকাতে পারবেন। সো এই যে এই ডেফিনেশন এবং অবজেক্টিভ, এই জিনিসটা মনে রাখতে হবে। যে কারণে ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের প্রিভেনশনের ক্ষেত্রে আমি মনে করি যে এফএটিএফ কিংবা অন্যান্য যে প্যারাডাইমগুলো আছে, সেটা আসলে হয়তোবা খুব একটা কার্যকর হওয়ার কোনো কারণ নেই। কারণ ওনারা যেটাকে আইন অপরাধ বলে পুরো লিগাল সিস্টেমটা দাঁড় করিয়েছেন, আমরা কিন্তু সেই অপরাধের ডেফিনেশনটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছি। সো এই অপরাধের ডেফিনেশনটাকে যদি আপনি কমিয়ে ওনাদের সাথে যদি কোঅর্ডিনেট না করেন, এটা কখনোই কাজ করবে না। মানে টু বি মোর প্রিসাইজ, আপনি ট্রেড বেসড মানি লন্ডারিংয়ে আপনি যদি প্রমাণ করতে না পারেন যে দেয়ার হ্যাজ বিন এ ফ্রড কমিটেড, আপনি কিন্তু ওই টাকা কখনো রিকভার করতে পারবেন না।